হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের টপিক হলো মাইটোসিস কোষ বিভাজন। আমরা জানি 3 প্রকারের কোষ বিভাজন রয়েছে, তাই না? তার মধ্যে মাইটোসিস একটি, যেটা সমস্ত উন্নত যে উদ্ভিদ আছে, প্রাণী আছে, সবার ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। দেখো, আগের ভিডিওগুলোতে আমি অলরেডি বলে দিয়েছি যে সেল সাইকেল, সেল অর্গানেলস, যেগুলো সেল ডিভিশনের কাজ করে, তো ওগুলো ভিডিও অবশ্যই দেখবে, না হলে কিন্তু এগুলো বুঝতে পারবে না। তো মাইটোসিস সেল ডিভিশন যে সেটা কোনটা, সেটা দেখো, এই যে সেল সাইকেল আছে তার মধ্যে G1, AS, G2 এটা ইন্টারফেজ, তার পরবর্তী যে দশাটি রয়েছে সেটাই হচ্ছে মাইটোসিস। ঠিক আছে, এই যে মাইটোসিস দশাটি রয়েছে সেটা কি, এটি দুটি পর্যায়ে হয়ে থাকে। ঠিক আছে, প্রথমত একটা হচ্ছে কি নিউক্লিয়াস বিভাজন, যেটাকে আমরা বলছি ক্যারিওকাইনোসিস। দ্বিতীয়টি হচ্ছে সাইটোকাইনোসিস, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। এবার এই যে ক্যারিওকাইনোসিস আছে সেটা দেখবে অনেকগুলো ভাগ রয়েছে বা দশা রয়েছে বলতে পারো। কীরকম? এটার মধ্যে হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। ঠিক আছে, এই 4টি দশা কিন্তু রয়েছে। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রোফেজ। দেখো, প্রোফেজ দশা যেটা, সেটা হচ্ছে কি, প্রথমটাই কি হবে না, কোষ দেখতে পাচ্ছে, এক পাশে কি আছে, উদ্ভিদ কোষ, এক পাশে প্রাণী কোষ। এই যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ রয়েছে সেটা খানিকটা একটু বলতে গেলে ওদের মধ্যে পার্থক্য রয়েছে, এদের বিভাজনটায়, সেটা জানবো নিশ্চয়ই। তো প্রথমত বলছি যে যেগুলো মিলগুলো কী কী রয়েছে, দুটাই যে কোষ রয়েছে সেখানটায় কি, দেখো নিউক্লিয়াস, দুটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি নিউক্লিয়াস রয়েছে, তাই না? এই যে নিউক্লিয়াস রয়েছে, সেই নিউক্লিয়াস প্রথমেই যেটা হবে সেটা জল বিয়োজন হবে। প্রত্যেকটা কোষেই থাকে জল, জলীয় একটা অংশ থাকে। সেই প্রোফেজের প্রথমেই হবে কি, এখানে যে জলটা রয়েছে সেটা অপসারণ, অর্থাৎ শুষ্ক হয়ে যাবে জায়গাটা। তার ফলে কি হবে, এর মধ্যে যে ক্রোমাটিন তন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা ক্রোমোজোমে এটা কিন্তু অলরেডি পড়া হয়ে গেছে, সেটা অবশ্যই দেখে নেবে, নইলে আগেই বললাম, আগের ভিডিও না দেখলে কিন্তু এগুলো বুঝতে পারবে না। তাই ক্রোমাটিন যে তন্তুগুলো রয়েছে সেটা কী হয়, স্পষ্ট করে বোঝা যায়। এবার এই যে ক্রোমাটিন তন্তুগুলো কি হবে, ধীরে ধীরে যখন অন্তিম পর্যায়ে, প্রোফেজের যখন অন্তিম পর্যায়ে পৌঁছাবে, তখন দেখব কি, এই যে ক্রোমাটিন তন্তুগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে বেশ সুন্দর একটা মোটা গঠন তৈরি করেছে, স্ফীত গঠন, যার জন্য আমরা এটাকে ভালো করে বুঝতে পারছি যে হ্যাঁ, ক্রোমোজোম গঠন করা শুরু করে দিয়েছে। আর কি হচ্ছে, দেখো এরপরে যে নিউক্লিওলাস রয়েছে সেটা কি হচ্ছে, সেটা ধীরে ধীরে অবলুপ্ত হচ্ছে, তাই না? তারপরে দেখো, এই যে নিউক্লিয়াসের বাইরের দিকে পর্দা রয়েছে সেটাও কিন্তু ধীরে 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 অবলুপ্ত হয়ে যাচ্ছে, তাই না? তো এটা হচ্ছে প্রোফেজের মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে আর কি হচ্ছে, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু তন্তুর মতো রয়েছে, তাই না? এগুলোকে বলা হচ্ছে কি বেম তন্তু। দেখো, প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, যে সেন্ট্রোজোম যে আছে, এই সেন্ট্রোজোমটা কি করছে, যে বেম তন্তু গঠনে কিন্তু সাহায্য করছে। ঠিক আছে, এবার উদ্ভিদ কোষের ক্ষেত্রেও মাইক্রোটিউবুল কিন্তু বেমতন্তু গঠন করছে। এবার পার্থক্যটা তাহলে কি হচ্ছে, পার্থক্য হচ্ছে যে এখানে অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হচ্ছে, ঠিক আছে, যেটা উদ্ভিদ কোষের কিন্তু নেই। সেই জন্য প্রাণী কোষের মাইটোসিসকে বলবো আমরা অ্যাস্ট্রাল মাইটোসিস, আর উদ্ভিদ কোষে যেহেতু অ্যাস্ট্রাল নেই সেই জন্য এর মাইটোসিসকে বলবো অ্যানাস্ট্রাল মাইটোসিস। এটাই হচ্ছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের প্রোফেজের যে দশাটা, সেটা একটা পার্থক্য। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে প্রোফেজটা কি কি হচ্ছে। চলো এবার আমরা দেখে নিই যে প্রোফেজের পর যেই দশাটি আছে, অর্থাৎ মেটাফেজ দশা, সেখানে কি হবে। দেখো, মেটাফেজ যে দশাটা, সেটার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা আগের ছবিটাতে কি দেখলাম, যে বেমতন্তু গঠন হচ্ছে। এখানে দেখছি দুপাশে অলরেডি বেমতন্তু গঠন হচ্ছে, আর সেন্ট্রোজোম যেটা ছিল প্রাণী কোষের ক্ষেত্রে সেটা দুপাশে চলে গেছে। মনে করো এটা আমি অনেকটা পৃথিবীর একটা ছবি দেখছি। ঠিক আছে, পৃথিবীর দেখো দু মেরু হয় না, দুপাশে আমরা জানি দুটা মেরু হয়, এটা হচ্ছে একটা দু মেরু। ঠিক আছে, মেরু অঞ্চল। এবার
এইখানটায় যে ক্রোমোজোমগুলো আমরা দেখতে পাচ্ছি মাঝখানে চলে এসছে। এবার পৃথিবীর কী থাকে মাঝখানটায়? নিরক্ষরেখা, তাই না? নিরক্ষরেখা বা বিষুবরেখা আমরা বলতে পারি। ক্রোমোজোমগুলো কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাঝখানে বরাবর রয়ে গেছে, এটাকে আমরা বলছি বিষুব অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলের সাথে তুলনা করছি। এবার এই যে মেরু অঞ্চলের সেন্ট্রোজোম, প্রাণীকোষের ক্ষেত্রে যে সেন্ট্রোজোম চলে গেছে, সেখান থেকে কি হচ্ছে না বেমতন্তু গঠন হচ্ছে। তাতে কি হচ্ছে যে দেখো, যদি ছবিটি আরেকটু বড় করে আমরা দেখি তাহলে কি দেখব, এই ক্রোমোজোমের মাঝখানে কি থাকে? সেন্ট্রোমিয়ার, তাই না? এই সেন্ট্রোমিয়ার বরাবরই কিন্তু এই তন্তুগুলো গেছে, দুপাশেই তাই। তখন যেহেতু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বরাবর এই তন্তুগুলো গেছে, তখন সেই তন্তুগুলোকে আমরা বলছি কি? ক্রোমোজোমাল তন্তু, তাই না? এরপরে হচ্ছে এই যে দেখো ক্রোমোজোমটা রয়েছে, এই ক্রোমোজোমের দুটো হচ্ছে সিস্টার ক্রোমাটিড পরস্পরের, এটাও অলরেডি আমি ক্রোমোজোম চ্যাপ্টারে বলে দিয়েছি, এটা মনে রাখার বিষয় একটা। এবার দেখো তাহলে মেটাফেজ দশায় কী কী হচ্ছে? মেটাফেজ দশায় প্রথমত বেমতন্তু স্পিন্ডেল গঠন হয়ে গেছে, এটাকেই বেমতন্তু বলছি, এটাকেই কিন্তু ক্রোমোজোমাল তন্তুও বলছি। যেহেতু ক্রোমোজোমের সাথে যুক্ত আছে সেই জন্য এটাকে বলবো ক্রোমোজোমাল তন্তু। তারপরে কি হচ্ছে যে ক্রোমোজোমগুলো বেমের মেটাফেজ দশায় যেহেতু কি হচ্ছে যে নিরক্ষরেখা বা বিষুবরেখার জায়গায় চলে এসছে ক্রোমোজোমগুলো, তাই একটা কি হচ্ছে একটা প্লেটের মতো গঠন করছে কিন্তু, ঠিক আছে? প্লেটের মতো গঠন করছে। এটাকে যেহেতু মেটাফেজ দশায় হচ্ছে সেজন্য এটাকে বলছে কি না মেটাফেজ প্লেট। দেখো সবগুলোর সাথে নামের সাথে কিন্তু অনেকটা যুক্ত আছে। মেটাফেজ দশায় ক্রোমোজোমের প্লেট তৈরি হচ্ছে, সেজন্য এটাকে বলছে কি মেটাফেজ প্লেট। এরপরে হচ্ছে কি হচ্ছে, এরপরে আমরা চলে যাব পরবর্তী দশায়। অর্থাৎ পরবর্তী দশায় কি আছে? পরবর্তী দশা আছে অ্যানাফেজ দশা, তাই না? অ্যানাফেজ দশায় এবার অ্যানাফেজ দশায় কী হচ্ছে? অ্যানাফেজ দশায় দেখো দুপাশে যে ক্রোমোজোমগুলো ছিল সেই ক্রোমোজোমগুলো কী হচ্ছে? দুদিকে চলে যাচ্ছে। ক্রোমোজোম তো না, এটা ভাগ হয়ে গেছে, তাই না? এখন ক্রোমোজোম পুরোপুরি নেই, এটা ক্রোমাটিড হয়ে গেছে। ক্রোমোজোম যেগুলো ছিল সেই ক্রোমোজোমগুলো কি হবে, এই যে তন্তুগুলো আছে ওরা কি করছে? পরস্পরের দিকে টানছে, এদের এত জোরে টানছে যে এই সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমোজোমটা কী হবে? ভাগ হয়ে যাবে, ঠিক আছে? ভাগ হয়ে যাচ্ছে। সেই ভাগ হয়ে যাচ্ছে জন্য অ্যানাফেজ দশায় কী হবে? সেন্ট্রোমিয়ার সহ হাফ সেন্ট্রোমিয়ার নিয়ে নিয়েছে, হাফ সেন্ট্রোমিয়ার সহ ক্রোমাটিডগুলো দুপাশে চলতে শুরু করবে। দুপাশে যেই চলতে শুরু করছে তার ফলে কি হচ্ছে? এই ক্রোমোজোমাল তন্তুগুলো ছোট হয়ে যাচ্ছে, দুপাশে তো টানছে এদের, তার জন্য এরা ছোট হয়ে যাচ্ছে। এবার দেখো মাঝখানেও কিন্তু আমি কিছু তন্তু দেখতে পাচ্ছি, তাই না? এই তন্তু তাহলে কিসের জন্য হচ্ছে বা কী নাম বলবো? এই তন্তু দুপাশে যেহেতু ক্রোমোজোমাল তন্তু ছোট হয়ে যাচ্ছে ক্রোমাটিডকে নিয়ে, তাই মাঝখানে কি হচ্ছে? এক ধরনের তন্তু তৈরি হচ্ছে যেটাকে বলি ইন্টারজোনাল তন্তু। দুটার মাঝখানে যেহেতু সেজন্য বলছে ইন্টারজোনাল তন্তু, ঠিক আছে? এই যে এবার ইন্টারজোনাল তন্তু রয়েছে, ক্রোমোজোমাল তন্তু, এরা কি করছে? যেহেতু ক্রোমোজোমকে নিচ্ছে, তখন আমি দেখতে পাচ্ছি কি এই ক্রোমোজোম যখন দুপাশে যাচ্ছে তখন কিছু আকৃতি দেখা যায়। অর্থাৎ এরা কি করছে? বিভিন্ন রকমের আকৃতি সৃষ্টি করে। কীরকম? দেখো যখন এই সেন্ট্রোমিয়ারটা যেখানে অবস্থান করবে, ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু একটা আকৃতি ধারণ করেছে ক্রোমোজোমদের, তাই না? তো তাদের সেই অনুযায়ী নামও দিয়েছে। যেরকম যখন সেন্ট্রোমিয়ারটা এই ক্রোমাটিডের মাঝখানে থাকছে তখন সেটাকে বলছে কি মেটাসেন্ট্রিক। দেখো মাঝখানে থাকছে, আর একটা অক্ষরটা কীরকম? ইংরেজি কোন অক্ষরের মতো এটা দেখতে লাগছে? হ্যাঁ, ভি আকৃতি, তাই না? এবার ঠিক সেরকমই যখন মাঝখান থেকে জাস্ট একটু সাইডে যাবে সেন্ট্রোমিয়ারটা, ক্রোমাটিডের একদম মাঝখানে নয়, মাঝখানে একটু সাইডে, আর দেখতে কীরকম? কোন অক্ষর বলো তো এটা? হ্যাঁ, একদম এই অক্ষরের মতো, তাই না? তখন সেটাকে আমরা বলছি সাবমেটাসেন্ট্রিক।
ঠিক একই রকমভাবে দেখো সেন্ট্রোমিয়ারটি কোথায় আছে, না একদম সাইডে নয়, জাস্ট একদম প্রান্তে নয়, প্রান্তের একটু কাছে মাঝখানের দিকে। তখন অনেকটা কী হচ্ছে, অনেকটা ইংরেজি যে অক্ষরের মতো দেখাচ্ছে, তখন সেটাকে বলবো অ্যাক্রোসেন্টিক। এরপরে যদি সেন্ট্রোমিয়ার একদম শেষে থাকে, ইংরাজির আই অক্ষরের মতো, তাই না, তো সেই জন্য এটাকে বলছে কি টেলোসেন্ট্রিক। দেখো এই যে অ্যানাফেজটা পড়লাম, এই অ্যানাফেজটা কি হয়, যেহেতু দুপাশে চলতে শুরু করে দিয়েছে, সেই জন্য এক রকমের ক্রোমোজোমের আমরা চলন দেখতে পাচ্ছি। এই ক্রোমোজোমের চলনকে কিন্তু বলছি ক্রোমোজোমীয় চলন, যেহেতু ক্রোমোজোমের চলন হচ্ছে। কিন্তু যেহেতু অ্যানাফেজ দশায় হচ্ছে, সেই জন্য এটা নাম দিয়েছে কি না অ্যানাফেজ চলন। ঠিক আছে, এবার এই অ্যানাফেজ চলনের জন্যই কিন্তু এই সমস্ত আকৃতিগুলো দেখা যায়। আর এটা কিন্তু ভীষণ আসে পরীক্ষার সময়ও বলো, বা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যে ভি আকৃতিরটাকে কি বলবো, এল আকৃতিরটাকে কি বলবো, তাই না, এইভাবে তোমরা মনে রাখবে অক্ষর হিসাবে, অ্যালফাবেট অনুযায়ী ভি এল জে আই এইভাবে মনে রাখবে। এরপরে সব শেষের যে আছে সেটা হচ্ছে কি না টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিকে কি হচ্ছে, দেখো যখন টেলোসেন্ট্রিক শুরু হচ্ছে তখন অপত্য যে ক্রোমোজোমগুলো দেখো অলরেডি চলে গেছে, তাই না, যে অ্যানাফেজ যে ছিল সেখান থেকে কি হয়েছে চলে গেছে। এই যে অ্যানাফেজ দশায় ছিল, এরা তো দুপাশে চলতে শুরু করে দিয়েছিল, মোটামুটি এই দশার শেষে এরা দুপ্রান্তে পৌঁছে যায়। দুপ্রান্তে যখন পৌঁছালো তখন কি হলো, এই যে ক্রোমোজোমগুলো ছিল সেই ক্রোমোজোমগুলো কি হচ্ছে না ধীরে ধীরে আর এখানটায় নিউক্লিয় পর্দা তৈরি হচ্ছে, ক্রোমোজোমগুলো জালক তৈরি করছে, তারপরে সেখানে হচ্ছে জলীয় অংশ তৈরি হয়ে যাচ্ছে, মাঝখানে দেখো নিউক্লিওলাসও তৈরি হয়ে গেছে, মানে টোটাল একটা নিউক্লিয়াস কিন্তু কমপ্লিটের দিকে, শেষের দিকে। দুপাশের যে একটা নিউক্লিয়াস ছিল সেটা দুভাগে চলে গিয়ে ক্রোমোজোমগুলো দুভাগে ভাগ হয়ে এরা কী করছে, নিজেদের মধ্যে আবার ক্রোমোজোম তৈরি করছে, ক্রোমাটিন তন্তু তৈরি করছে, জালক তৈরি করছে, নিউক্লিওলাস তৈরি করছে, নিউক্লিয় পর্দা তৈরি করছে। এইভাবে দুটো অপত্য নিউক্লিয়াস অলরেডি তৈরি হয়ে যাচ্ছে, তাই না। এরপরে দেখো উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু মাঝখানে কি দেখতে পাচ্ছি, যে ইন্টারজোনাল যেটা ছিল না তন্তু, সেটা কিন্তু রয়েই গেছে, আর বেম তন্তুও কিন্তু রয়ে গেছে। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, বেম তন্তুও নেই, আর ইন্টারজোনাল যে তন্তুটা ছিল সেটাও কিন্তু নেই, তাই না। কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি, প্রাণী কোষের ক্ষেত্রে একটা খাঁজ দেখতে পাচ্ছি, মাঝখান বরাবর একটা খাঁজ বা ভাঁজের মতো কিন্তু দেখতে পাচ্ছি, যেটা উদ্ভিদ কোষের আবার নেই। এটা হচ্ছে কোন দশা, না সব থেকে শেষের দশা। কিসের, না ক্যারিওকাইনেসিসের শেষ দশা হচ্ছে টেলোফেজ, যেখানে নিউক্লিয়াস অপত্য নিউক্লিয়াস কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এরপরে দেখো দুটা নিউক্লিয়াস তো তৈরি হয়ে গেল দুপাশে, এবার কোষ তো দুটা তৈরি হয়নি এখনও, সেই জন্য কোষের যে সাইটোপ্লাজমটা রয়েছে সেটাকেও ভাগ করতে হবে। তাহলে ভাগ হবে কি করে, উদ্ভিদ আর প্রাণী কোষের কিন্তু এই যে সাইটোকাইনেসিসটা এটা সম্পূর্ণরূপে কিন্তু আলাদা। ঠিক আছে, কীরকম, দেখো উদ্ভিদ কোষের কিন্তু এই যে ইন্টারজোনাল যে জায়গাটা আছে সেখানটায় কি হয়, ক্যালসিয়াম প্যাকটেট, ম্যাগনেসিয়াম প্যাকটেট এরা ছোটো 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 ক্ষুদ্র ক্ষুদ্র একটা ভ্যাসিকালের মতো জমা হয়, এটাকে বলছে ফ্র্যাগমোজোম। ঠিক আছে, এই ফ্র্যাগমোজোমটাই কি হচ্ছে, ফ্র্যাগমোজোমগুলোই ক্রমে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেয়ে পেয়ে কী হবে, মানে বড় হচ্ছে, বড় হয়ে কী করবে, একটা ফ্র্যাগমোপ্লাস্ট প্রথমে, তারপরে গিয়ে একটা পাত তৈরি করবে, একটা প্লেটের মতো, সেটাকে বলছে কি কোষপাত। এই কোষপাতটাই পরবর্তীকালে কী হচ্ছে, তার মাঝখান দিয়ে মধ্য পর্দা তৈরি হচ্ছে, তাকে ঘিরে আবার কোষ প্রাচীর তৈরি হচ্ছে। এইভাবে কোষ প্রাচীর যখন তৈরি হয়ে গেল, তাহলে দুটা উদ্ভিদ কোষ তৈরি হয়ে যাচ্ছে, দুটা উদ্ভিদ কোষ যার মধ্যে একটি একটি করে নিউক্লিয়াস অলরেডি রয়ে গেছে। তাহলে কোষপাত বা ফ্র্যাগমোপ্লাস্ট সৃষ্টির মাধ্যমে কিন্তু উদ্ভিদের সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজম বিভাজনটা হচ্ছে। তাহলে প্রাণী কোষের কীরকম হচ্ছে,
প্রাণী কোষের ক্ষেত্রে দেখো, এই যে আমরা কি দেখলাম, টেলোফেজ দশায় যে দেখলাম, টেলোফেজ দশাতেই কিন্তু অলরেডি তার সাইটোপ্লাজমকে ঘিরে খাঁজ সৃষ্টি হয়ে গিয়েছিল। প্রাণী কোষের ক্ষেত্রে তার জন্য আমরা বলি টেলোফেজ দশাতেই যে খাঁজ তৈরি হয়ে যাচ্ছে, তাকে ঘিরে একটা কন্ট্রাকটাইল রিং, কন্ট্রাকটাইল মানে সংকুচিত একটা রিং তৈরি হয়ে গেছে মাঝ বরাবর। সেখানে কি হচ্ছে, এই যে কন্ট্রাকটাইল রিংটা রয়েছে সেটা কি হচ্ছে অ্যাকচুয়ালি মায়োসিন তন্তুযুক্ত, এটা হচ্ছে মায়োসিন তন্তু দিয়ে কিন্তু তৈরি এই কন্ট্রাকটাইল রিংটি। এটাকে ঘিরে কি হচ্ছে, একটা ক্লিভেজ তৈরি হচ্ছে, মানে খাঁজের তৈরি হচ্ছে। খাঁজটা কি হচ্ছে আস্তে ধীরে ধীরে ভেতরের দিকে যাচ্ছে, গভীর হয়ে যাচ্ছে। গভীর হতে হতে লাস্টে কী করবে, দুটা ভাগে ভাগ হয়ে যাবে, সাইটোপ্লাজমটা দুটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এইভাবে কি হচ্ছে, প্রাণী কোষও দুটা অপত্য কোষ তৈরি হয়ে গেল। দুপাশে দুটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে ঘিরে সাইটোপ্লাজম, এটাই তো কোষ। তাহলে দেখো একটা কোষ থেকে কিভাবে ধীরে ধীরে ভাগ হয়ে হয়ে প্রথমে নিউক্লিয়াস, তারপরে সাইটোপ্লাজম, তারপরে দুটা কোষ তৈরি হয়ে গেল। তো এটাই হচ্ছে টোটাল কি, মাইটোসিস দশা। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়ার। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু, তাই না? তাহলে আর যদি মনে করো ডাউট, আগেই বললাম যে এরকম যদি হয় যে না তোমার অন্য ব্যাপারে কোনো ডাউট আছে, তাহলেই অবশ্যই জানাবে, আমি সেই ডাউটগুলো ক্লিয়ার করতে চেষ্টা করব।